প্রধান উপদেষ্টার সাথে যমুনায় রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই, পুলিশে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ডিজেল অকটেনের দাম কমল লিটারে ৬ টাকা, মধ্যরাত থেকেই কার্যকর। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে মতবিনিময় করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেলা ৩টায় শুরু হওয়া মতবিনিময় চলবে রাত ৮টা পর্যন্ত। বিএনপি ও জামায়াতের সাথে আগে বৈঠক হয়ে যাওয়ায় আজ অন্যান্য দলগুলোর নেতাদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টা। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের কেউ থাকছেন না এই মতবিনিময়ে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। প্রণব, যারা মতবিনিময়ে অংশ নিয়েছে সেরকম কোনো রাজনৈতিক দল গণমাধ্যমের সাথে কথা বলেছেন কিনা সেটা একটু জানাবেন, পাশাপাশি আর কারা অংশ নিতে যাচ্ছেন সেটাও জানাবেন। ফেরদৌসী, আপনি যেমনটি বললেন, আসলে বেলা ৩টা থেকে প্রধান উপদেষ্টার সাথে যে রাজনৈতিক দলগুলোর সংলাপ হওয়ার কথা রয়েছে বা কথা ছিল, সেটি শুরু হয়েছে ঠিক ৩টাতেই আমরা যতটা জেনেছি। এবং তারপরে ইসলামী দলগুলো তাদের যে সংলাপ সেটি তারা করেছেন দীর্ঘ সময়, অর্থাৎ এখন ৫টা বাজে। এখন থেকে আরও আধা ঘন্টা আগে যে ইসলামী দল, ৭টি ইসলামী দল তারা ভিতরে গেছে এবং তারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে। বৈঠক করে এসে গণমাধ্যমের সাথে কথা বলছে এবং এখনও অনেকে কথা বলছেন। তাদের যেটি মূল বক্তব্য আসলে সেটি হচ্ছে যে নির্বাচনটি সঠিক সময়ে হতে হবে এবং তারা দাবি জানাচ্ছেন যে রোডম্যাপ ঘোষণা করার। সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কারগুলোর দাবি আমরা এতদিন ধরে শুনে আসছিলাম, সেই ধরনের সংস্কারগুলোই আছে। প্রশাসনের সংস্কার চাচ্ছেন, যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিচারের দাবি জানানো হচ্ছে। সেই সাথে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে এবং যৌক্তিক একটি সময় অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করার কথা তারা বলছেন। এবং সেই সাথে আছে যে সংবিধানে ইসলামিক বিষয়গুলোকে রাখতে হবে, ইসলামী রীতিগুলো যেন সংযোজন করা হয়, যেগুলো বাতিল করা হয়েছিল সেইগুলো যেন আবার সংযোজন করা হয়, সেই দাবিগুলো তারা জানিয়েছে। এবং সেই সাথে আরেকটি দাবি তাদের আছে, বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের যে তরুণ সমাজ, অর্থাৎ 18 বছর তারা উল্লেখ করে বলেছেন যে 18 বছরের যে সমস্ত তরুণ রয়েছে তাদেরকে প্রয়োজনে সামরিক প্রশিক্ষণ দিতে হবে, যেন যে কোনো পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারে। অর্থাৎ ইসলামী যে দলগুলোর কথা আমরা বলছি আপনাকে, যে 7টি ইসলামী দল তারা ভিতরে ছিল, তারা এসে আমাদেরকে এই কথাগুলোই বলেছে এবং সবারই বক্তব্য আসলে একই রকম, যে নির্বাচন ব্যবস্থা খুব দ্রুত একটি নির্বাচিত সরকার তারা চান, তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেটি যেন এই সরকার নেয়। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বলেছেন যে খুব শীঘ্রই একটি রোডম্যাপ ঘোষণা করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এখন আমরা দেখেছি যে এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, কর্নেল ওলির নেতৃত্বে তারা ভিতরে গেছে, তাদের এখন সংলাপ চলছে, বৈঠক চলছে। এরপরে জাতীয় পার্টি তাদের সন্ধ্যা 7টায় জাতীয় পার্টির সাথে সংলাপ হওয়ার কথা রয়েছে। তার আগে গণফোরাম হয়তো আসবে এবং আমরা এখানে দেখছি যে অনেক রাজনৈতিক দল তারা আসছেন
তারা আসছেন, কিন্তু তাদের এখানে তালিকায় নাম না থাকার কারণে তাদেরকে আমরা ফিরে যেতেও দেখেছি, তারা ফিরেও যাচ্ছেন। এরকম অনেক রাজনৈতিক দলকে আমরা দেখছি যারা 5-6 জন করে বা 2-3 জন করে আসছেন এবং তারা ফিরে যাচ্ছেন। আসলে আপডেট চলছে ফেরদৌসী, আমরা আবারও জানাবো এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপ চলছে তার ধারাবাহিকতায় যে বক্তব্য আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ই প্রণব, আরও দল যদি অংশ নিতে আসে নিঃসন্দেহে সেটা আমরা ধাপে ধাপে জানতে পারবো এবং দর্শকদেরকেও জানাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী প্রণব চক্রবর্তী এবং সেখানে মত বিনিময়ে প্রধান উপদেষ্টার সাথে যারা ইতিমধ্যে অংশ নিয়েছেন তাদের ব্যাপারে আমরা শুনলাম। তাদের মোটামুটি যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম একটি দাবি ছিল নির্বাচন সংক্রান্ত যে রোডম্যাপ সেটা দ্রুততম সময়ের মধ্যে জানানোর, এবং সেই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার লালমাইনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, বিভ্রান্তি সৃষ্টি করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এ সময় বিএনপি চাঁদাবাজি করতে পারে না উল্লেখ করে দলের নাম ভাঙিয়ে কেউ তা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। কমলো সব ধরনের জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 1 টাকা 25 পয়সা কমানো হয়েছে। পেট্রোল ও অকটেনের দাম কমেছে 6 টাকা। আজ মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে নতুন এই দর। এখন থেকে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে 105 টাকা 25 পয়সায়, অকটেন বিক্রি হবে 125 টাকায়, আর পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে 121 টাকা। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে আজ প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে খুলনার খালিশপুরে রূপসা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের সময় জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান মধ্যরাত থেকে দাম কমার বিষয়টি নিশ্চিত করেন। আমরা ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছি। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। তো আপনারা বলতে পারেন যে অকটেন, পেট্রোল এগুলো তো মানে বড় লোকরা ব্যবহার করে, তো এদেরটা 6 টাকা কমানো। এটার কারণ হচ্ছে কি যে এগুলোর পরিমাণ খুব কম, তো ওই জন্য এটা কমালে এটা খুব একটা ইম্প্যাক্ট হয়। কিন্তু ওখানে ওই 1 টাকা 25 পয়সা কমাতে আমাদের জান বেড়ে গেছে আর কি। তো আমরা আরও চেষ্টা করব। সরকারের পক্ষ থেকে এস আলমের সম্পদ কাউকে না কেনার ঘোষণা আসার পর সরিয়ে ফেলা হচ্ছে দেশে থাকা স্থাবর সম্পদ। এরই অংশ হিসেবে রাতের আঁধারে সরানো হয়েছে 14টি বিলাসবহুল গাড়ি। অভিযোগ উঠেছে এ কাজে সহযোগিতা করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির 2 নেতা। স্থানীয়রা জানান, গাড়িগুলোর ভেতরে বিপুল অঙ্কের টাকাও থাকতে পারে। চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যাংক লুটপাটের সবচেয়ে বড় হোতা সাইফুল ইসলাম হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে। অন্তর্বর্তীকালীন সরকার লুট হওয়া অর্থ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে। এরপর থেকে দেশে থাকা সম্পদ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এস আলম। এরই অংশ হিসেবে চট্টগ্রামের মাইজারটেক শিল্পাঞ্চলে এস আলমের একটি গুডাউন থেকে সরিয়ে নেওয়া হল 14টি বিলাসবহুল কার ও জিপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় গাড়িগুলো বের করে নেওয়ার কাজটি দেখভাল করছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। তাকে সহযোগিতা করছেন বিএনপির আরেক নেতা আবু সুফিয়ানের গাড়ি চালক।
BMW, মার্সিডিজ বেঞ্চের মতো দামি গাড়িগুলো এর আগে রাখা ছিল নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকার একটি বাড়ির সামনে। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসনে বিএনপির প্রার্থী ছিলেন এনামুল হক। এস আলমের সাথে রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59, এখনও পানিবন্দী 7 লাখ পরিবার। স্বাগত আবারও, দেখছেন 21 দেশের সংবাদ। পানি নামতে থাকায় বন্যাক্রান্ত জেলাগুলোতে পরিস্থিতির উন্নতি হচ্ছে, সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 59 জনে দাঁড়িয়েছে, এখনও পানিবন্দী প্রায় 7 লাখ পরিবার। কুমিল্লায় গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বুরবুরিয়ায় বাঁধের ভাঙা অংশ দিয়ে নামছে লোকালয়ের পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন। আশ্রয়কেন্দ্র ছেড়ে বসতভিটায় ফিরছেন বানভাসীরা। ফেনীতেও অধিকাংশ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি, তবে এখনও পানিবন্দী দাগনভূঞা উপজেলার অনেক মানুষ। বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে কমতে শুরু করেছে বানের পানি, তবে বাড়িঘর এখনও ডুবে থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে পারছেন না দুর্গতরা। মৌলভীবাজারে জুড়ি নদীর পানি বিপদসীমার আরও নিচে নেমেছে। মনু ও ধলই নদীর পানি কমার পর ভেঙে যাওয়া বাঁধ মেরামত করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, পানি নেমে যাওয়ার সাথে সাথে পুনর্দমে পুনর্বাসন কাজ শুরু হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এ সংক্রান্ত সভা শেষে উপদেষ্টা আরও জানান, পুনর্বাসন কাজে বেশি ক্ষতিগ্রস্ত ও জনস্বাস্থ্যের বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করে মাঠ পর্যায়ে দুর্গতদের ক্ষয়ক্ষতি সম্পর্কে খবর নেন উপদেষ্টা ফারুক ই আজম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দিনব্যাপী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রায় সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের বুক সমান পানি ভেঙে প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের কাছে যেতে দেখা যায়। কাল খুলছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের দুয়ার। কর্মচাঞ্চল্য ফিরেছে বনজীবী, জেলে ও পর্যটন নির্ভর ট্যুর অপারেটরদের মধ্যে। পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। মোংলা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বনের প্রাণ প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী ও নদীখালে মাছের বিচরণ ও প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। কাল থেকে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বনজীবী আর পর্যটকদের। এতদিনে সুন্দরবনে ফিরেছে প্রাণ। তারই টানে রাত পোহালেই ছুটবেন মৎস্যজীবী নৌকা, পর্যটকবাহী জাহাজ আর বনজীবীরা। পর্যটকরাও আমাদের সাথে যোগাযোগ করছে সুন্দরবনে আসার জন্য। আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের যানবাহনগুলো পরিপাটি করে। আমাদের কপাল কিছুটা খুলতে পারে সুন্দরবনের যাত্রী, কি হয় এক আল্লাহ পাক জানে। আমরা তো আশা করি ভালোই হবে। পর্যটকদের জন্য সুন্দরবনে গড়ে তোলা হয়েছে করমচল, হারবাড়িয়া ও আন্ধারমানিক সহ 4টি পর্যটন স্পট। এছাড়া পরিবেশ বান্ধব সুন্দরবন গড়তে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা সবসময় প্রস্তুত আছি, যারা পর্যটক আসবে তারা যেন সুন্দর পরিবেশে তাদের এই পর্যটন উপভোগ করতে পারে। সুন্দরবনকে রক্ষা করতে পর্যটকদের নির্দিষ্ট সীমানা নির্ধারণ ও অভয়ারণ্যে প্রবেশ নিষিদ্ধ করা দরকার বলে মনে করেন এই পরিবেশবিদ। মানুষের পরিবেশ নিষিদ্ধ থাকার সময় সুন্দরবনের প্রাণীদের অবাধ বিচরণ ছিল। এমনকি বন অফিসের আশেপাশে বাঘের উপস্থিতি দেখা গেছে। বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করার জন্য পরিবেশ বান্ধব পর্যটন শিল্পের উপর আমাদের গুরুত্ব দিতে হবে।
বন বিভাগের তথ্যানুযায়ী সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাবেন প্রায় 7,000 জেলে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলছে 21 টেলিভিশনের জেলা উপজেলা প্রতিনিধিদের 2 দিনব্যাপী সম্মেলনের শেষ দিন। এদিনের সেশনে সকাল থেকেই চলে নিউজ আইডিয়া নিয়ে গ্রুপ ভিত্তিক কাজ। পরে 21 টেলিভিশনের ডেপুটি হেড অফ নিউজ হারুনা রশিদের তত্ত্বাবধানে টেলিভিশন থেকে ডিজিটাল প্রোডাকশন রূপান্তর এবং স্টোরি হান্টিং সেশন দুটি পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তরে অংশ নেন। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে যমুনায় রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে। বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই, পুলিশে দেয়ার আহ্বান মির্জা ফখরুলের। ডিজেল অকটেনের দাম কমল লিটারে 6 টাকা, মধ্যরাত থেকেই কার্যকর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।